ইসরায়েলের হামলার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত গাজার প্যালেস্টিনিয়ানরা আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধের ঘোষণা দেশটির প্রেসিডেন্টের। তুর্কির সেনানিবাসে অবস্থান করে প্রশিক্ষণ নিতে শুরু করেছে সিরিয়ান সেনা সদস্যরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে ইরাকে টিকে থাকা মেসোপটেমিয়ান সভ্যতার বিভিন্ন নিদর্শন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে রয়েছে গাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েল যে নৃশংস হামলা চালিয়েছে তাদের আশঙ্কা এমনটা আবারও ঘটতে পারে। একদিকে খাবার ও পানির সংকট, অন্যদিকে সারাক্ষণ হামলার ভয়, এই দুইয়ে মিলিয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাতের ওই হামলায় নারী ও শিশুসহ শতাধিক প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছে। এদিকে যুদ্ধবিরতির এই টালমাটাল পরিস্থিতির মাঝেও বৃহস্পতিবার ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। গাজায় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে খান ইউনুসের বাস্তুচ্যুত পরিবারগুলো। পাশাপাশি তীব্র খাদ্য ও পানি সংকটে ভুগছে তারা। খান ইউনিসের পূর্বাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দা ফাতি আল নাজ্জার জানান, গোলাবর্ষণের শব্দে তিনি সারা রাত ঘুমাতে পারেননি। আমরা ভীত যে আবারও যুদ্ধ শুরু হতে পারে, কারণ আমরা আর যুদ্ধ চাই না। আমরা টানা 2 বছর ধরে বাস্তুচ্যুত হয়ে কষ্ট পাচ্ছি। আমরা জানি না কোথায় যাব, কোথা থেকে আসব। আমি সারা রাত ঘুমাতে পারিনি। বিমানের বোমাবর্ষণের শব্দ শুনেছি। প্রতিবার বোমা ফেলার পর শত শত মানুষ শহীদ হয়, কেউ আমাদের খবর নেয় না। পুরো বিশ্ব শুধু দেখছে। সবশেষ বুধবার গাজায় ইসরায়েলি হামলায় 46 শিশু ও 20 নারী সহ 104 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েল জানিয়েছে এক ইসরায়েলি সেনার মৃত্যুর প্রতিশোধ হিসেবে গাজায় হামলা চালালেও তারা আমেরিকা সমর্থিত যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদিও ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে হামাস। গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার কথা বললেও হামাসের অস্ত্রাগার দাবি করে গাজার বেত লাহিয়া এলাকায় একটি অবকাঠামো লক্ষ্য করে আরও একটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল শিফা হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই হামলায় 2 জন নিহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল রেড ক্রসের মাধ্যমে হামাস ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। এরই মধ্যে মরদেহগুলো শনাক্তের উদ্দেশ্যে ফরেনসিকে পাঠানো হয়েছে। এদিকে বুধবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যেখানে আমেরিকার সেনারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে। এ সময় নেতানিয়াহু বলেন, হামাসের নিরস্ত্রীকরণই প্রেসিডেন্ট ট্রাম্প ও তাদের লক্ষ্য। আমরা এবং আমাদের আমেরিকান বন্ধুরা একটি ভিন্ন গাজা গঠনে কাজ করছি, যা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমরা এই লক্ষ্যে একমত ছিলাম। আমরা হামাসকে নিরস্ত্র করতে চাই। আমরা পরিকল্পনার অন্যান্য অংশগুলোকে সমন্বয় করে এই লক্ষ্য অর্জনে ধাপে ধাপে কাজ করছি। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর যে কোনো ধরনের হামলা ঠেকাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতভর ইসরায়েলি বাহিনী সীমান্ত অতিক্রম করে ব্লিদা মিউনিসিপ্যালিটিতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ঘটনাটিকে লেবাননের সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে নিন্দা জানিয়েছেন। ইসরায়েল জানায় তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের অভিযানে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালিয়েছিল। হিজবুল্লাহ ঘটনাটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে নিহত ব্যক্তি ঘুমিয়েছিলেন। আমেরিকার দূত মর্গান ওর্টাগাসের সফরের পরপরই এই হামলা ঘটে বলে সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন থেকে তুর্কির সেনানিবাসে প্রশিক্ষণ নিতে পারবেন সিরিয়ান সেনারা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়। অগস্টে 2 দেশ সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করে।
যার আওতায় তুর্কি সিরিয়ার সেনাদের অস্ত্র ব্যবহারে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও সামরিক পরামর্শ দেবে। এছাড়া শুক্রবার থেকে ৪৯ জন সিরিয়ান শিক্ষার্থী তুর্কির সামরিক একাডেমিতে পড়াশোনা শুরু করবে। তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আর্তুর্ক বলেন, তাদের লক্ষ্য মিত্র দেশগুলোর সামরিক সক্ষমতা উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির ল্যান্ড, নেভাল এবং এয়ার মিলিটারি একাডেমি এবং নন কমিশনড অফিসার ভোকেশনাল স্কুলগুলোতে বর্তমানে ২৯টি দেশের ৬৯৬ জন মিলিটারি একাডেমি শিক্ষার্থী এবং ২৪১ জন নন কমিশনড অফিসার ভোকেশনাল স্কুল শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। এর লক্ষ্য হল মিত্ররাষ্ট্র ও বন্ধুত্বপূর্ণ বাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে অবদান রাখা। এছাড়া আমাদের ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে স্বাক্ষরিত জয়েন্ট ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর আওতায় আগামীকাল থেকে ৪৯ জন সিরিয়ান শিক্ষার্থী আমাদের মিলিটারি একাডেমিগুলোতে প্রশিক্ষণ শুরু করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইরাকের দক্ষিণাঞ্চলের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংসের মুখে পড়েছে। প্রত্নতত্ত্ববিদদের মতে তীব্র খরা ও মাটির বাড়তি লবণাক্ততা উর ও ব্যাবিলনের মতো শহরের হাজার বছরের পুরনো স্থাপনাগুলোকে ধীরে ধীরে গ্রাস করছে। উরের বিখ্যাত জিগুরাত মন্দির ও রয়্যাল সিমেট্রি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ব্যাবিলনের মাটিতে লবণাক্ততা বাড়ছে। ইরাকের প্রত্নতত্ত্ববিদরা বলছেন, দ্রুত সংরক্ষণ ও পুনর্নির্মাণ না হলে মেসোপটেমিয়ান সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো হারিয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ইরাকের দক্ষিণাঞ্চলের শহরগুলোর মেসোপটেমিয়ান সভ্যতার বিভিন্ন স্থাপনা হুমকিতে পড়ছে। মেসোপটেমিয়ান সভ্যতাকে বিশ্বের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে সেগুলো বিলীন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা। তীব্র শুষ্ক আবহাওয়া ওই অঞ্চলের মাটির লবণাক্ততা বাড়িয়ে দিচ্ছে এবং উরের মতো শহরের ঐতিহাসিক স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এতে হুমকির মুখে পড়েছে বাইবেল উল্লেখ্য বিশ্বাসের জনক আব্রাহামের জন্মস্থান ও একসময়ের মহিমান্বিত সাম্রাজ্যের রাজধানী ব্যাবিলন। প্রায় ৪,০০০ বছর আগে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল চন্দ্রদেবতা নান্নাকে। ইজিপ্টের ধিকার প্রদেশের প্রত্নতত্ত্ব বিভাগের প্রত্নতত্ত্ববিদ আবদুল্লাহ নাসরাল্লাহ জানিয়েছেন, বাতাস আর বালুর প্রভাবেই স্থাপনাটির উত্তর দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর দিকের বাতাসে মূলত এই স্থাপনার বিভিন্ন অংশ ক্ষয়ের প্রধান কারণ। আমরা বিশেষভাবে এটি দেখতে পাই দুবলাল মাখ মন্দির, রয়্যাল সিমেট্রি এবং জিগুরাটে। বিশেষ করে জিগুরাটের উত্তর পাশ দ্রুত নষ্ট হচ্ছে, কারণ এই দিকটি বালুর টিলার মুখোমুখি। বাতাস ও বালুর টিলা সম্মিলিত প্রভাবে স্থাপনার উত্তর দিকের অংশগুলো ক্ষয়ে যাচ্ছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই মন্দিরটি প্রাচীন মেসোপটেমিয়ান স্থাপত্যের অন্যতম সংরক্ষিত নিদর্শন, যেখানে বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি বিকশিত হয়েছিল। ইতিমধ্যে আবহাওয়ার প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে ৩ স্তর বিশিষ্ট মন্দিরটির একবারে বাইরের স্তর ক্ষয়ে গেছে। ক্ষয় শুরু হয়েছে দ্বিতীয় স্তরেও। ১৯২০ সালে আবিষ্কৃত জিগুরাটের নিকটবর্তী উরের রয়্যাল সিমেট্রি এখন ধ্বংসের ঝুঁকিতে, কারণ লবণের আস্তরণের কারণে ইটগুলো ক্ষয়ে যাচ্ছে। ধিকার প্রত্নতত্ত্ব বিভাগের ইন্সপেক্টর ডক্টর কাজেম হাসুনের আশঙ্কা, এই লবণ পুরো সমাধিক্ষেত্রকে ধ্বংস করে ফেলবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে এই লবণের স্তরগুলো দেখা দিয়েছে, যা রয়্যাল সিমেট্রির গুরুত্বপূর্ণ অংশগুলো ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি প্রাচীন উর নগরীর অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জলবায়ু পরিবর্তন এখন সক্রিয়ভাবে উরের অবশিষ্ট সব স্থাপনাকে ধ্বংসের হুমকির মুখে ফেলছে। ইরাক বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী খরার সঙ্গে লড়াই করছে, যা দেশটির দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়াচ্ছে। এই অঞ্চলটিতেই টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী মিলিত হয়ে উপসাগরের দিকে প্রবাহিত হয়েছে। উত্তরের দিকে ইউফ্রেটিসের তীরে প্রাচীন ব্যাবিলনের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো বিপদের মুখে। জরুরি ভিত্তিতে সংরক্ষণ ও সংস্কারের প্রয়োজন।
তবে অর্থের অভাব বড় বাধা বলে জানিয়েছেন ইরাকের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের ডিরেক্টর ডক্টর মন্তাসের আল হাসনাউই। এই প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার। এগুলোর সংরক্ষণ ও খনন সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন, বিশেষ করে যেহেতু এই ক্ষেত্রগুলোর জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ নেই। পাশাপাশি ইরাকে বর্তমানে যে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে তা কাজে লাগিয়ে আমাদের আরও আন্তর্জাতিক গবেষণা ও সংরক্ষণ মিশন আকর্ষণ করতে হবে, যাতে এসব স্থান সুরক্ষিত থাকে। ইরাক ইতিমধ্যেই বহু দশকের যুদ্ধের অভিঘাত সহ্য করেছে, তবে এখন ইরাকের নতুন চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন, যা শুধু কৃষির ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলছে না, বরং দেশের ঐতিহাসিক অস্তিত্বকেও করছে বিপন্ন। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।